শুভ সন্ধ্যা। সুপর্ণা, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমাদের আজকের সাক্ষাৎকার সুপর্ণা মণ্ডলের সঙ্গে। সুপর্ণা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের সিনিয়র রিসার্চ ফেলো, এবং সুপর্ণা একজন পাবলিশড অথর। কবিতা, প্রবন্ধ এছাড়াও এবং অন্যান্য বিষয়ে সুপর্ণার সৃজনশীল এবং গবেষণা ভিত্তিক লেখা রয়েছে, যা প্রকাশিত হয়েছে ভারত ও বাংলাদেশ থেকে, এবং সম্ভবত পৃথিবীর অন্যান্য জায়গা থেকেও। আর আমাদের আজকের এই আয়োজন সুপর্ণার সঙ্গে অনুবাদ নিয়ে, কেননা সুপর্ণা শুধু একজন সাহিত্যিক এবং আহ, গবেষকই নন, তিনি একজন অনুবাদকও, যিনি অনেকগুলি অনুবাদ প্রকল্প পরিচালনা করেছেন, নিজে অনুবাদ করেছেন এবং সেগুলিকে পরীক্ষা করেছেন। তো আমরা সুপর্ণার কাছে আমরা তার বিস্তারিত পরিচয় আরো জানবো। তার আগে আমার পরিচয় দিই। আমি কাজী নিশাত। আমি কথা বলছি গ্লোবাল সাউথ এশিয়ার একজন প্রতিনিধি হিসাবে। আজকে উপস্থাপনা করছে আমি অনুষ্ঠানটি। এছাড়া আমি একজন ক্রিয়েটিভ রাইটার এবং বিজনেস পার্সন। সুপর্ণা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি। আহ তুমি একটু নিজের পরিচয় দাও আমাদের শ্রোতাদের জন্য, আমরা একটু তোমার কাছ থেকে জানি। নিশাদ তো বললোই আমার সম্বন্ধে। আমি বর্তমানে বিশ্বভারতীর তুলনামূলক সাহিত্য কেন্দ্রে পিএইচডি গবেষণা করছি। আমার গবেষণা মূলত বাংলায় লেখা ভারতীয় সাহিত্যের ইতিহাস নিয়ে, এবং স্বাধীনতা পরবর্তীকালে বাংলায় যে সমস্ত সাহিত্যের ইতিহাস লেখা হয়েছে বিভিন্ন ভারতীয় ভাষাকে কেন্দ্র করে, সেগুলি নিয়ে মূলত আমি কাজ করছি। আর এছাড়া অনুবাদের কথা যদি বলি, অনুবাদে আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। আহ, আমি মূলত বিশ্বভারতীতে বাংলা নিয়ে পড়াশোনা শুরু করেছিলাম, বাংলা সাহিত্য নিয়ে। তো বাংলা সাহিত্য পড়তে পড়তেই আমি অনুবাদের কাজ শুরু করি, এবং তখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রকাশনার তরফ থেকে একটি অনুবাদ প্রকল্পে কাজ করার সুযোগ পাই। তো তারপর থেকে আমি বিভিন্ন ছোটখাটো ফ্রিল্যান্সিং যাকে বলে, সেই ফ্রিল্যান্সার হিসাবে আমি অনুবাদ করেছি। এছাড়া আমি ক্রিয়েটিভ অনুবাদও করেছি, যেখানে বিভিন্ন কবিতা থেকে শুরু করে, কবিতায় আমি বেশি অনুবাদ করেছি মূলত, তবে কবিতা, গল্পও করেছি আমি অনুবাদ। তো সেগুলো বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। সম্প্রতি আমার একটি বইয়ের বিষয়েও প্রকাশনার কথা চলছে, সেটা হয়তো আগামীতে প্রকাশ হবে। আপাতত আহ, যেহেতু গবেষণার সঙ্গে যুক্ত আছি, তাই পেশাদারি অনুবাদ আমি এখন আর করছি না, তবে ভবিষ্যতে আবার এই বিষয়ে কাজ করার আমার ইচ্ছা রয়েছে। অনেক ধন্যবাদ সুপর্ণা। আমরা প্রশ্নে চলে যাব, কিন্তু তার আগে তুমি যে কবিতার অনুবাদের কথা বললে, আমাদের সামনে আহ, যে প্রশ্নগুলি আছে সেগুলি সেগুলি তো কবিতার জায়গা কতটা আছে সেটা আমরা গেলে বুঝতে পারবো। উম, তোমার কি আহ, অনুবাদের কোনো আহ, বই রয়েছে যেটা থেকে আমরা আজকে একদম শেষের দিকে অথবা শুরুতেই একটা লেখা পড়ে শুরু করতে পারি, যেটা তোমার অনুবাদ? হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, নিশ্চয়ই শুরু করতে পারি আমরা। তবে একটু আমাকে বের করতে হবে। একটু সময় চেয়ে নিচ্ছি। নিশ্চয়ই।
তুমি খোঁজো, এর মধ্যে আমি একটু কথা বলি। আহ অনুবাদ নিয়ে তোমার যেই চর্চা, সেটা আমার মনে হয় এটা একটা একটা সময় পরে গিয়ে, একটা মানুষ যখন প্রথম কিছু শুরু করে, যখন তুমি শুরু করেছিলে, আমি শুরু করেছিলাম, তখন আমরা তো এত ভেবেচিন্তে শুরু করিনি। আমার মনে হুম আছে আমি যখন অনুবাদ শুরু করি, আমি প্রথমে একটা ইংরেজি লেখা অনুবাদ করেছিলাম। হুম হুম সেই লেখাটি কার সেটাও আমার মনে নেই, কিন্তু দ্বিতীয় যে অনুবাদ আমার, সেটা আমার মনে আছে। সেটা শেক্সপিয়রের একটা কবিতা ছিল। তো আমার মনে পড়ে আমি প্রথম দিককার অনুবাদ, তো তখন কিন্তু আমি একটা কবিতা পড়েছি একটা অন্য ভাষায়, এবং আমার মনে হলো যে এটা আমি, আমাকে কেউ কিন্তু বলেনি যে এটাকে হুম হুম অনুবাদ বলে। আমার শুধু মনে হয়েছে যে আমি এটা করি, এটা আমার ভিতর থেকে আসছে। তো অল্প কথায় এটাও তোমার কাছ থেকে জানবো যে এটা কি করে তোমার সঙ্গে শুরু হলো। এটা কি কেউ গাইড করেছিল, বা হুম। সত্যি এরকম? সত্যি বলতে, তুমি যেভাবে বললে আমারও খানিকটা সেভাবেই শুরু হয়েছিল। এমনি তো ভাষা শেখার প্রক্রিয়াতে তখন, ধরো স্কুলের কথা যদি বলি, স্কুলে ভাষা শেখার প্রক্রিয়ার মধ্যে বঙ্গানুবাদ বা ইংরেজি অনুবাদ এগুলো একটা পদ্ধতির মধ্যে ছিল, যেটা আমরা করেছি। কিন্তু তখন সচেতনভাবে তো অনুবাদ করিনি। কিন্তু আহ, যখন বিশ্বভারতীতে পড়া শুরু করলাম তখনই মূলত একবার আমি অনুবাদের চেষ্টা করি। এরকম এরকম আমি তুলনামূলক সাহিত্যে তখন সাবসিডিয়ারি স্টুডেন্ট ছিলাম তখন থেকেই। আহ, একটা সম্ভবত খুব কিছু একটা কবিতা বা অংশ আমি অনুবাদ করে আমার শিক্ষকদের দেখিয়েছিলাম, এবং সেখান থেকেই হয়তো ওনারা বুঝতে পারেন যে আমার একটা আগ্রহ আছে অনুবাদের প্রতি। তো এই অক্সফোর্ডের যে কাজটার কথা বললাম সেটাও আমি আমার শিক্ষকদের কাছ থেকেই আহ, পেয়েছিলাম। এবং পরে যেটা হয়, আমি যাদবপুরে তুলনামূলক সাহিত্যে মাস্টার্স করতে যাই, এবং সেখানে একটি কেন্দ্র রয়েছে অনুবাদের উপর, সেন্টিল নামে, সেন্টার ফর ট্রান্সলেশন অফ ইন্ডিয়ান লিটারেচার্স। তো সেখান থেকে একটি কোর্স করানো হতো, ট্রান্সলেশন অ্যাজ স্কিল। তো এই 6 মাসের একটি সার্টিফিকেট কোর্স, তো সেই সার্টিফিকেট কোর্সটিও আমি করেছিলাম। এবং তারপর থেকে আমি মোটামুটি পেশাদার এবং ক্রিয়েটিভ দুই ধরনের অনুবাদের সাথেই যুক্ত রয়েছি। ধন্যবাদ সুপর্ণা। এই আমরা আহ, কবিতাটা পেয়েছি, যদি অনুমতি দাও তাহলে নিশ্চয়ই, নিশ্চয়ই। পড়তে পারি। আহ, আমরা অপেক্ষা করছি শোনার জন্য। আমি আহ, হিন্দি থেকে বাংলা একটি অনুবাদ পড়ছি কবিতা। ওকে। কবিতাটির নাম হচ্ছে ছাতের উপর মেয়েরা। এটি আলোক ধন্যার লেখা একটি কবিতা। এখনো ছাতের উপর আসে মেয়েরা, আমার জীবনের উপর পড়ে তাদের ছায়া। যদিও মেয়েরা আসে ওই ছেলেগুলির জন্য যারা নিচের গলিতে তাস খেলছে, নালার উপর তৈরি সিঁড়িতে আর ফুটপাতের খোলা চায়ের দোকানের বেঞ্চিতে বসে চা খাচ্ছে। ওই ছেলেটাকে ঘিরে যে খুব মিষ্টি সুরে মাউথ অর্গান বাজাচ্ছে, আওয়ারা আর শ্রী 420-এর শাশ্বত সুরে। পত্রিকার একটা দোকান মাটিতে বিছানো, সামনে দাঁড়িয়ে কিছু যুবক খবরের কাগজও পড়ছে। ওদের মধ্যে সবাই ছাত্র নয়, কিছু বেকার, আর কিছু চাকুরিজীবী, আর কিছু চ্যাংড়া ছেলে। কিন্তু ওদের সবার রক্তে অপেক্ষা আছে একটি মেয়ে। ওরা আশা করে ওই ঘরগুলো থেকে, ওই ছাদগুলো থেকে কোনো এক সন্ধ্যায় প্রেম আসবে। অপূর্ব অনুবাদ সুপর্ণা। আমরা আহ এরকম আলোচনায় সবসময় আহ চেষ্টা করি যদি কিছুটা সহজ উপলব্ধি এবং একটা সাহিত্য রস নিয়ে আসা যায়। তো সেটা দিয়ে আমরা শুরু করলাম, এবং এই গোটা আলোচনায় এটাকে আমরা কানেক্ট করতে পারবো। আজকে
এই বিষয়ে অনেক বেশি বলবো না, শুধু আমার প্রতিক্রিয়া জানালাম। তো আমরা প্রশ্নে চলে যাই এবং সেখান থেকে আমরা এই তোমার কবিতা অনুবাদ আশা করি আরো বিস্তরে আহ জানার চেষ্টা করতে পারবো। তো তুমি কি উম, প্রশ্ন নেওয়ার জন্য প্রস্তুত? ওকে। হুম। তো প্রথম প্রশ্ন হলো যে সাহিত্য ও সাংস্কৃতিক বিনিময়ে অনুবাদের গুরুত্বটা কোথায়? আমি এই প্রশ্নের উত্তর একটা গল্প দিয়ে শুরু করতে চাই। এই গল্পটা অনেকেরই হয়তো জানা। সেটা বাইবেলের একটা প্রসিদ্ধ গল্প, যেটাকে বলা হয় টাওয়ার অফ ব্যাবেল। তো টাওয়ার অফ ব্যাবেল এটার যে গল্পটা, মানে যারা জানেন না তাদের জন্য আমি একটু বলে দিই যে একটা সময় মনে করা হতো যে পুরো পৃথিবী জুড়ে একটাই ভাষা ছিল, এবং আহ, যখন এই পৃথিবীর সমস্ত মানুষ তারা আহ, একটা ভাষাতেই কথা বলতো, তারা একটা টাওয়ার বা একটা মানে স্তম্ভ তৈরি করা শুরু করে, এবং তাদের উদ্দেশ্য ছিল যে তারা ওই টাওয়ারের সাহায্যে স্বর্গ অব্দি পৌঁছে যাবে। তো এই টাওয়ার যখন নির্মাণ শুরু হয় তখন আহ, সেটা দেখে ঈশ্বর ভয় পেয়ে যান, এবং উনি ভাবেন যে মানুষ যদি স্বর্গ অব্দি চলে আসে তাহলে তো আহ, মানে তাদেরকে থামানো দরকার। এবং তখন উনি যেটা করেন যে আহ, ওই যে একটি ভাষা ছিল সেটার পরিবর্তে প্রত্যেকের ভাষা আলাদা করে দেন, এবং তার ফলে যেটা হয়, মানুষ একে অপরের সাথে আর যোগাযোগ স্থাপন করতে পারে না, এবং তার ফলে ওই টাওয়ার সেটা অসমাপ্ত থেকে যায়। তো এটা আসলে একটা উদাহরণ যে ভাষা কেন দরকার আমাদের। এই কমিউনিকেশন বা যোগাযোগ একটা বড় ব্যাপার, যে যার জন্য আমাদের ভাষার দরকার পড়ে। এবং ট্রান্সলেশন বা ভাষান্তরের কথা যদি বলি, এই ট্রান্সলেশন আসলে একটা সেতু হিসাবে কাজ করে, যেখানে বিভিন্ন ভাষার মানুষ তারা একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে, এবং একে অপরের সাহিত্যের রস আস্বাদন করতে পারে। তো ফলে এই সমস্ত বিষয়েই আসলে ট্রান্সলেশনের গুরুত্ব রয়েছে। তো ট্রান্সলেশন কি, এই বিষয়টা যদি বলা হয়, প্রথমত তো মনে করা হয় যে এক ভাষা, সাধারণভাবে এক ভাষা থেকে আরেক ভাষায় রূপান্তর, সেটাই হচ্ছে ট্রান্সলেশন। কিন্তু তার মধ্যেও আবার বিভিন্ন ধরনের ট্রান্সলেশন রয়েছে। তো আহ, সাধারণত যোগাযোগের ক্ষেত্রে যে ট্রান্সলেশন ব্যবহার করা হয় সেটাকে সাধারণত ইন্টারপ্রিটেশন বলা হয়। অর্থাৎ আহ, আহ, যখন মৌখিকভাবে একজন আরেকজনের সাথে কথা বলছে, সেখানে একজন আরেকজনের ভাষাটা হয়তো বোঝে না, তো সেখানে একজন দোভাষী বা মধ্যস্থতাকারী থাকে। সেই দোভাষী আহ, এই অনুবাদের মাধ্যমে তাদের মধ্যে যোগাযোগ স্থাপন করতে সাহায্য করেন। এটা গেল মৌখিক ট্রান্সলেশনের কথা। এরপর যদি আমি আহ, যাকে ট্রান্সলেশন প্রপার বলা হয়, অর্থাৎ যেটা লিখিত সাহিত্যের ট্রান্সলেশন বা লিখিত ডকুমেন্টস হতে পারে, তার মধ্যেও বিভিন্ন ধরন রয়েছে। মূলত ট্রান্সলেশন, ট্রান্সক্রিয়েশন এই ধরনের শব্দ ব্যবহার করা হয়। ট্রান্সলেশন বলতে সাধারণত বোঝানো হয় যেখানে আক্ষরিক অনুবাদ বেশি করা হচ্ছে। ট্রান্সক্রিয়েশনের ক্ষেত্রে যেটা আরেকটু ক্রিয়েটিভ ব্যাপার রয়েছে, অর্থাৎ হুবহু ট্রান্সলেশন নয়, যেখানে ভাবানুবাদ করা হচ্ছে। এছাড়া মাধ্যমের উপর নির্ভর করেও বিভিন্ন ধরনের ট্রান্সলেশনের কথা বলা হয়, যেমন ইন্টারলিঙ্গুয়াল এবং ইন্ট্রালিঙ্গুয়াল ট্রান্সলেশন। ইন্টারলিঙ্গুয়াল বলতে বলা হয় যেখানে একটা ভাষা থেকে আরেকটা ভাষায় ট্রান্সলেশন হচ্ছে। ইন্ট্রালিঙ্গুয়াল বলতে বোঝায় একই ভাষার মধ্যে আহ অঞ্চল ভেদে তো ভাষার বিভিন্ন মানে রূপান্তর হয়, তো সেইটাকে বলা হয় ইন্ট্রালিঙ্গুয়াল ট্রান্সলেশন। যেমন আমি ধরে নিতে পারি চট্টগ্রামের ভাষা এবং আহ এদিকে পুরুলিয়ার ভাষা, তো তার মধ্যে তো অনেক তফাৎ রয়েছে। ফলে তার মধ্যে যদি আমি ট্রান্সলেশন করি সেটাকে বলা হবে ইন্ট্রালিঙ্গুয়াল ট্রান্সলেশন। এছাড়া রেজিস্টার ট্রান্সলেশন বলেও একটা ব্যাপার আছে, যেখানে আহ হয়তো ধরে নিলাম জীবনানন্দের একটা কবিতা। জীবনানন্দের একটা কবিতা, এটা যদি নজরুল লিখতেন তাহলে কেমন করে লিখতেন। তো এই যে দুজনের ভাষার মধ্যে একটা স্টাইলের মধ্যে একটা পার্থক্য আছে, এই রকম যে বিষয়গুলো আছে সেটাকে বলা হয় রেজিস্টার ট্রান্সলেশন। অর্থাৎ একজনের রেজিস্টার থেকে আমি আরেকজনের রেজিস্টারে ট্রান্সলেশন করছি।
ফলে এইরকম বিভিন্ন আরো বিভিন্ন ধরনের ট্রান্সলেশনের কথা বলা যায়, তবে মূলত ট্রান্সলেশনের যে প্রয়োজনীয়তা সেটা দৈনন্দিন জীবন থেকে শুরু করে আমি যদি বড় বড় যে জায়গা, অর্থাৎ আহ, আন্তর্জাতিক যে রাজনীতির ক্ষেত্র, ডিপ্লোম্যাসির জায়গা, সেখানেও কিন্তু ট্রান্সলেশন খুবই গুরুত্বপূর্ণ। আহ, আর ভারতীয় কনটেক্সটে বা বাংলা ভাষার কনটেক্সটে যদি আমি বলি যে আহ, আরো বিভিন্ন ধরনের শব্দ আমরা পাবো। ট্রান্সলেশন তো ইংরেজি শব্দ, আমরা যে অনুবাদ শব্দটা বারবার ব্যবহার করি, অনুবাদের মতো আরো কিছু শব্দ আছে, ভাষান্তর ব্যবহার করা যায়, হয় তর্জমা ব্যবহার করা হয়। তবে অনুবাদ শব্দটা নিয়ে অনেকের আপত্তি রয়েছে। আহ, তার কারণ হচ্ছে অনুবাদ, এই যে শব্দের উৎপত্তি, এটা হচ্ছে অনুবাদ অর্থাৎ পরে বলা। তো এর মধ্যে আসলে ভারতীয় মানে উপমহাদেশীয় কনটেক্সটে যে আহ, যে আমাদের ধারা ছিল অনুবাদের, আসলে আমরা যদি দেখি আহ, উম, মানে বাংলা সাহিত্যের কথাই যদি আমি বলি, বাংলা সাহিত্যের যে অনুবাদ সাহিত্য রয়েছে, আমরা যে মধ্যযুগীয় সময়ে যেটা পাই, ষোড়শ সপ্তদশ শতক করে, তাহলে আমরা দেখব যে এটা ঠিক আহ, আক্ষরিক অনুবাদ কিন্তু নয়। এটা আসলে এক ধরনের রিটেলিং। তো ভারতীয় প্রেক্ষাপটে এই অনুবাদ আসলে রিটেলিং এর ধারণাটাকে রিপ্রেজেন্ট করে, যে কারণে অনুবাদ বলতে সবসময় আক্ষরিক অনুবাদ কিন্তু বোঝায় না। সে কারণে অনেকে বর্তমান যে ট্রান্সলেশন শব্দের ট্রান্সলেশন হিসাবে কিন্তু ভাষান্তর শব্দটা ব্যবহার করাই বেশি উপযুক্ত বলে মনে করেন। এছাড়া তর্জমা শব্দটাও রয়েছে, যেটা আসছে উম, সম্ভবত আরবিক রুট থেকে শব্দটা আসছে। এরকম আরো কিছু শব্দ বিভিন্ন ভারতীয় ভাষাতে বিভিন্ন ধরনের, কোথাও রূপান্তর শব্দ ব্যবহার করা হয়, কোথাও আরো বিভিন্ন ধরনের শব্দ আমরা পাই। তো এই শব্দগুলোরও আসলে এক একটা ইতিহাস রয়েছে। তবে একটা ব্যাপার বিশেষত সাংস্কৃতিক প্রেক্ষাপটে, সাংস্কৃতিক দিক থেকে আমি বলতে চাই যে ট্রান্সলেশন কিন্তু কখনোই নিরপেক্ষ নয়। অর্থাৎ আমি যদি মনে করি যে একটা ভাষা থেকে আরেকটা ভাষা খুব নিরপেক্ষভাবে সেটা রূপান্তর করে দেওয়া হচ্ছে, কিন্তু ব্যাপারটা আসলে তা নয়। কারণ সবকিছুর মধ্যেই একটা রাজনীতি লুকিয়ে রয়েছে। বিশেষত উম, বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি দেখি, তাহলে দেখব যে অন্য ভাষা থেকে বাংলায় যতটা ট্রান্সলেট হচ্ছে, মানে ভারতীয় প্রেক্ষাপটের কথা বলছি, বাংলাদেশে হয়তো এটা বেশি পরিমাণে হয়, অন্যান্য ভাষা থেকে বাংলায় যে অনুবাদটা, কিন্তু ভারতে কিন্তু সেই পরিমাণে হয় না। ভারতে যেটা হয় বেশি সেটা হচ্ছে বিভিন্ন ভারতীয় ভাষা থেকে ইংরেজিতে ট্রান্সলেশনটা বেশি হয়। তার একটা কারণ, বড় কারণ হচ্ছে গ্লোবাল মার্কেট। কারণ গ্লোবাল মার্কেটে ইংরেজি ভাষাটা বেশি প্রচলিত বা পৌঁছে যাওয়াটা সহজ। অন্যদিকে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পাবো যে যেহেতু বাংলাভাষী পাঠক, তারা অনেকেই বিভিন্ন বিদেশি ভাষা বোঝেন না, তারা বাংলায় ট্রান্সলেশনটাই তারা পছন্দ করেন। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আবার বাংলা ভাষায় অনুবাদটা আমরা বেশি দেখতে পাবো। তো ফলে আবার যদি মানে নিউট্রাল নয় যে কারণে বলছি, আমি যদি ঔপনিবেশিক প্রেক্ষাপটের কথা ভাবি, ঔপনিবেশিক প্রেক্ষাপটে কি ধরনের টেক্সট অনুবাদ হচ্ছিল, কারা করছিল, এই বিভিন্ন ধরনের বিষয় যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো তার মধ্যেও নানা রকমের রাজনীতি আছে। আহ, তো ফলে কখনোই বলা যায় না যে ট্রান্সলেশন খুব নিউট্রাল একটা প্রসেস, কারণ এর মধ্যেও চয়েসের ব্যাপার রয়েছে, কে করছেন অনুবাদ, কেন করছেন, আহ, কে তার পৃষ্ঠপোষকতা করছেন। ফলে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। নিশাদ, শুনতে পাচ্ছি না। ওকে, তো তুমি চমৎকার উত্তর দিয়েছো। আর তুমি শুরু করেছিলে একটা গল্প দিয়ে, টাওয়ার অফ ব্যাবেল বই। হুম। তো এটাতে যেটা, এটা এমন, গল্পটা শুনে মনে হচ্ছে এটা কোনো আহ এমন একটা গল্প যেটা আমাদের একটা বার্তা দিচ্ছে যে অনুবাদ আসলে ঐক্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ।
কোনো একটা স্থানের আহ কোনো একটা জাতির মধ্যে তাদের নিজেদের এবং সেই জাতির আরেকটা জাতির সঙ্গে ঐক্যের ক্ষেত্রে অনুবাদের যে ভূমিকা, এটা অত্যন্ত গভীর, সেটা আমার মনে হলো। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী প্রশ্নে যাব। সেটা হচ্ছে, তোমার মনে হয় যে কোন কোন উপায়ে অনুবাদ সাহিত্যকর্মের যেই বিস্তৃতি সেটাকে বাড়ায় এবং আরো অনেক বেশি টেকসই করে তুলতে পারে? আহ, সাহিত্যকর্মের ক্ষেত্রে যেটা বলার যে প্রথমত তো একটা ভাষায় যখন সাহিত্য লেখা হচ্ছে সেটা তো একটা ভাষার পাঠকই পড়ছেন, কিন্তু যখনই সেটা বিভিন্ন ভাষায় অনুবাদ করা হচ্ছে তখন কিন্তু সেটা আরো বিপুল সংখ্যক পাঠকের কাছে পৌঁছে যাচ্ছে। ফলে সাহিত্যিকের মানে সাহিত্য রচনার দিক থেকেও বলতে গেলে তার যে পাঠক, সেই পাঠকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া আহ গ্লোবাল মানে বৈশ্বিক যে প্রেক্ষাপট, সেখানে যদি আমরা বলি সাহিত্যিকদের রেকগনিশন পাওয়ার ক্ষেত্রেও কিন্তু ট্রান্সলেশনের বিপুল ভূমিকা রয়েছে। কয়েকটা উদাহরণ দিলেই আমরা বুঝতে পারবো। প্রথমত তো রবীন্দ্রনাথের কথাই যদি আমরা বলি, রবীন্দ্রনাথ যে নোবেল পুরস্কার পেলেন, সেটাও কিন্তু তার পিছনে ট্রান্সলেশনের একটা ভূমিকা ছিল। এছাড়া বর্তমানে যারা বিভিন্ন পুরস্কার পাচ্ছেন সাহিত্য জগতের, নোবেল থেকে বলা হোক বা বুকার প্রাইজ বলা হোক, বিভিন্ন যে পুরস্কার রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে এই ভাষান্তরিত টেক্সট গুলোই কিন্তু আসলে পুরস্কৃত হচ্ছে। মূল ভাষায় যেগুলো লেখা হচ্ছে সেগুলো তো মানে তারা বুঝতে পারছেন না, ফলে ইংরেজি ভাষা বা অন্যান্য যে ভাষা রয়েছে সেগুলো আরো বেশি পাঠকের কাছে পৌঁছে যাচ্ছে, যে কারণে এগুলোর অবশ্যই একটা গুরুত্ব রয়েছে সাহিত্যের দিক থেকে। এছাড়া আরেকটা বিষয় আমি বলতে চাই, যেটা হলো একটা ধারণার রয়েছে ট্রান্সলেশনের যে তাত্ত্বিক যে আলোচনা রয়েছে, তাতে একটা শব্দ উল্লেখ করা হয়, সেটাকে বলা হয় আফটার লাইফ, অর্থাৎ পরজন্ম। তো পরজন্মটা কি, মানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে মূল যে টেক্সটটা সেটা হয়তো হারিয়ে যাচ্ছে কোনো কারণে, ঐতিহাসিক কারণ হোক, যে যে কোনো কারণেই হোক, কিন্তু তার ট্রান্সলেশনটা হয়তো থেকে যাচ্ছে। তো একটা উদাহরণ দিয়ে বলতে পারি, বৃহৎ কথা বলে যে টেক্সটটি রয়েছে, গুণার্ধের বৃহৎ কথা, এটি মূলত প্রাকৃতে লেখা একটি টেক্সট ছিল, কিন্তু পরে সেটা সংস্কৃতে অনুবাদ করা হয়েছিল। বর্তমানে প্রাকৃতে লেখা টেক্সটটি আর পাওয়া যায় না, কিন্তু সংস্কৃত অনুবাদটি রয়ে গেছে। তো ফলে এরকম বিভিন্ন উদাহরণ আমরা পাবো যেখানে হয়তো মূল যে টেক্সট সেটি হারিয়ে গেছে কোনো কারণে, কিন্তু যেহেতু এই যে বিভিন্ন ভাষায় ট্রান্সলেট হওয়ার ফলে কোনো না কোনো একটা ট্রান্সলেশন হয়তো থেকে গেছে। ফলে এইভাবে সেই টেক্সটের যে মূল আইডিয়াটি ছিল বা ধারণাটি ছিল, তার যে বিষয়বস্তু ছিল, সেটা হয়তো বেঁচে রয়েছে এইভাবে। তো এই কারণগুলো আমি বলতে পারি যে কারণে সাহিত্য কর্মের যে মানে জীবন জীবন জীবনী শক্তি বা তার যে স্থায়িত্ব, সেটা বাড়ানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই ট্রান্সলেশনের একটা বড় ভূমিকা রয়েছে। অনেক ধন্যবাদ। আমার যা মনে হয় যে কোনো টেক্সট যদি ট্রান্সলেশন তার না হয়, তাহলে সেটা একটা সীমার মধ্যে আটকে থাকে, সেটা একটা পাঠক গোষ্ঠীর মধ্যে, একটা দেশের মধ্যে আটকে থাকবে, সেটা একটা সংখ্যার মধ্যে আটকে থাকবে। তো অবশ্যই ট্রান্সলেশন এটাকে একটা এমন একটা ক্যানভাস দেয়, যেটা এটার সম্ভাবনাকে, অনেকটা টিকে থাকার সম্ভাবনাকে, সার্ভাইভ করার সম্ভাবনাকে, সাস্টেন করার সম্ভাবনাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। তো এগুলো একটা বিষয়। আর তুমি পুরস্কারের কথা যদি বলো, যে এটা কি করে, ধরো একটা বাংলাতে বা হিন্দিতে বা ইংরেজিতে একটা একটা কিছু লেখা, সেটা কি করে অনেক বেশি সমাদৃত হবে যদি এই ভাষায় অনেক বেশি মানুষ এটাকে পড়তে না পারে? এটা কি করে অনেক বেশি সমালোচনার সম্মুখীন হবে, যেটা অনেক বেশি দরকার একটা
তাই তো? যখন একটা বই নিয়ে অনেক বেশি সমালোচনা হয়, তখন আমরা হুম সেই বইগুলো অনেক শক্তিশালী, যেটা হুম হুম, অনেক সমালোচনার জন্ম দিতে পারে, অনেক চিন্তার জন্ম দিতে হ্যাঁ পারে। তো ঠিক। সেটা কি করে সেই জায়গায় যাবে, যদি সেটা এমন একটা ভাষায় আটকে থাকে, যে ভাষায়, যেমন ধরো সাঁওতালি ভাষা বা আরো যে সমস্ত ভাষা এখন আমাদের আছে, যেগুলি নিয়ে আমরা কাজ করছি ধরে রাখার জন্য, বা এমন কিছু লেখা আছে যেগুলি হয়তো যে ভাষায় লেখা ছিল সেই ভাষাই এখন হারিয়ে গেছে, সেই ভাষাটাই এখন নেই। তো যেহেতু একদম। এটার অনুবাদ করা হয়েছিল, তাই জন্য হ্যাঁ কিন্তু লেখাটা টিকে গেছে। তো যখন হ্যাঁ অনুবাদ হচ্ছে, তখন কিন্তু তার যেই আহ বিস্তৃতি, সেটা কিন্তু বাড়ছে। মানে এটা এক ধরনের ভল্ট হিসেবে কাজ করছে, তাই তো? তো তবে আমি একটা কথা এই প্রসঙ্গে বলতে চাই। ট্রান্সলেশন কিন্তু ভাষাকে ঠিক রক্ষা করে না। মানে আমি যদি বলি যে এই যে একটা ভাষা হারিয়ে গেল কিন্তু তার টেক্সটটা থেকে গেল, টেক্সটটা হয়তো থেকে গেল কিন্তু ভাষাটাকে তো বাঁচানো গেল না। তো এই কারণে মানে আমি বিশেষ করে উল্লেখ করতে চাই এনগুগি ওয়া থিওঙ্গর কথা। উনি কিছুদিন আগে মারা গেলেন, আফ্রিকান লেখক। তো উনি একটা সময় অবধি ইংরেজিতে লিখতেন, কিন্তু একটা সময় উনি সিদ্ধান্ত নেন যে উনি আর ইংরেজিতে লিখবেন না। উনি নিজের যে ভাষা সেই ভাষাতেই উনি লিখতে শুরু করেন, এবং সচেতন একটা সিদ্ধান্ত ছিল এটা। ফলে এখন যে বৈশ্বিক যে উম, বাজার হয়েছে, সেখানে একটা বিষয় কিন্তু আমরা দেখতে পাবো যে ইংরেজি ভাষা কিন্তু একটা, কি বলবো, ইংরেজি ভাষাটা কিন্তু খুব একটা আগ্রাসন সৃষ্টি করেছে, যেটা অন্যান্য ভাষাকে টিকতে দিচ্ছে না। এই যে বিভিন্ন ভাষা থেকে ইংরেজিতে ট্রান্সলেট হচ্ছে, মানে ভারতের প্রেক্ষাপটে আমি বলছি যে একটা পাঠক শ্রেণী তৈরি হচ্ছে যারা হয়তো বাংলাভাষী, মানে বাঙালি, মানে জন্মসূত্রে তারা বাংলাটা ঠিক পড়তে পারে না, ঠিক আছে, কারণ তারা ইংলিশ মিডিয়ামে পড়ে। তো সেই কারণে তারাই দেখা যাচ্ছে ইংরেজি ট্রান্সলেশনে পড়ছে, ফেলুদার গল্প পড়ছে ইংরেজি ট্রান্সলেশনে, বা এরকম বিভিন্ন বই পড়ছে, বিখ্যাত বিখ্যাত বই কিন্তু ইংরেজি ট্রান্সলেশনে পড়ছে। ফলে ভাষাগত দিক দিয়ে কিন্তু এটা খুব একটা ভালো জায়গা নয়, যেটা আহ, মানে আমরা হয়তো পৌঁছতে চাইছি অন্যান্য ভাষার পাঠকের কাছে বা বিশ্বের পাঠকের কাছে, কিন্তু আহ, অনেক সময় সেটার একটা নেগেটিভ ইম্প্যাক্টও কিন্তু তৈরি হচ্ছে। তো ফলে যে কারণে আমি বিশেষ করে মানে আমাদের শিক্ষক ছিলেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় যাদবপুরে, উনি অনেক ট্রান্সলেশন করেছেন। উনি হয়তো যদি ইংরেজিতে ট্রান্সলেট করতেন অনেক বেশি উনি হয়তো বিখ্যাত হতে পারতেন, কিন্তু উনি সেটা করেননি। উনিও একটা চয়েস নিয়েছিলেন, একটা নির্বাচন করেছিলেন যে উনি বাংলাতেই ট্রান্সলেট করবেন, এবং আহ, অনেক বিশ্বের অনেক ভালো ভালো সাহিত্য, লাতিন আমেরিকার সাহিত্য আহ, উনি কিন্তু বাংলাতে অনুবাদ করেছিলেন, এবং সেই কারণেই আমরা মানে বাংলা ভাষায় ভাষী যে পাঠক তারা এই টেক্সটগুলো পড়তে পেরেছিলেন। তো এই এই যে কারণে আমি বললাম যে ট্রান্সলেশন নিউট্রাল নয়, কোন ভাষায় তুমি করছো, কেন করছো, এই বিষয়গুলো মানে একটা অবস্থান নেওয়াটাও কিন্তু জরুরি, মানে অনুবাদক হিসাবে। নিশ্চয়ই, নিশ্চয়ই এই এই অবস্থান নেওয়াটা জরুরি। আহ, তুমি ঠিকই বলেছো। আর এটার কিন্তু আরেকটা অন্য দিকও আছে। ধরো, এই যে মানুষ একই ভাষায় যোগাযোগ করতে পারছে, তাতে করে তারা উম, এটার একটা ইতিবাচক দিকও রয়েছে, কিন্তু নেতিবাচক দিকটা এমন, যেটা একেবারেই হারিয়ে যাওয়ার মতো, সেটা হারিয়েই যাচ্ছে। ইতিবাচক দিকটা তো আছে, কিন্তু যেই দিকটা এখানে আমাদের, তুমি আহ, তোমার প্রফেসরের কথা তুমি বললে যে উনি এটা বাছাই করেছিলেন, কিন্তু এটা উনি না করে উনি যদি ইংরেজিতে করতেন শুধু, হয়তো ওনার কাজ অনেক জায়গায় চলে যেত, হয়তো অনেক বেশি সেটা ওনাকে আরো খ্যাতি এনে দিতে পারতো, যেটা হয়তো দেয়নি। কিন্তু উনি যেটা করেছেন তার কিন্তু আমার মনে হয় একটা আলাদা প্রভাব আছে, সেটাও কিন্তু থেকে যাওয়ার মতো।
আচ্ছা, এবার আমরা জানবো তোমার কাছে যে ট্রান্সলেশন এবং যে ট্রান্সক্রিয়েশন তার মধ্যে যে তফাৎ সেই বিষয়ে তুমি আমাদের বলো। হ্যাঁ, এটা নিয়ে আমি আগে একটু বলেছিলাম যে ট্রান্সলেশন বলতে সাধারণত আক্ষরিক যে অনুবাদ সেটাকে বোঝানো হয়, এবং ট্রান্সক্রিয়েশন সেদিক দিয়ে আরেকটু ক্রিয়েটিভ, অর্থাৎ সেখানে হুবহু যে লাইন টু লাইন বা শব্দের মানে অনুপাতে শব্দ এরকম ভাবে করা হয় না, সেখানে অনেক বেশি স্বাধীনতা থাকে। তো এক্ষেত্রে যেটা বলবো আমি যে ট্রান্সলেশন মূলত সাহিত্যের ক্ষেত্রেও করা যেতে পারে, বা প্রফেশনাল যে ডকুমেন্টস বা এই ধরনের কাজ সেক্ষেত্রেও ট্রান্সলেশন করা যেতে পারে। তবে ট্রান্সক্রিয়েশন মূলত সাহিত্যের ক্ষেত্রেই করা হয়, এবং সেখানে যেহেতু একটা সৃজনশীল একটা স্বাধীনতা থাকে, ফলে সেই স্বাধীনতাটা ব্যবহার করে অনেক কিছু করা যায়। তো এখানে একটা উদাহরণ দিয়ে যেমন আমরা বলতে পারি যে শেক্সপিয়ারের বিভিন্ন নাটক, এটা আমরা দেখতে পাবো যে বাংলায় যখন এগুলির অনুবাদ শুরু হচ্ছে, তখন কিছু কিছু অনুবাদক তারা আহ, অনুবাদটা এমন ভাবে করছেন যে শেক্সপিয়ারের নাটকের যে প্রেক্ষাপট সেটাকে ভারতীয় প্রেক্ষাপট করে তুলছেন, এবং চরিত্রদের নাম সেগুলিও দেখা যাচ্ছে যে ভারতীয় নাম দিয়ে দিচ্ছেন। তো এরকম বিভিন্ন উদাহরণ আমরা পাবো যেখানে হুবহু সরাসরি আক্ষরিক অনুবাদ না করে এই ধরনের পরিবর্তন করা হচ্ছে। তো মূলত পার্থক্যের জায়গায় আমরা এটাই পাই, এবং সেই সঙ্গে যে ফিল্ম অ্যাডাপ্টেশন যেগুলি আমরা দেখতে পাই, মানে এটাকে এই উদাহরণগুলিও দেওয়া যেতে পারে, এগুলো ওয়ান টাইপ অফ ট্রান্সলেশন, যে পুরোপুরি মানে ভারতীয় কনটেক্সটে বা যে কনটেক্সট হোক সেটা সেই কনটেক্সটে রেখে যখন সেটাকে পরিবর্তন করে দেওয়া হচ্ছে, তখন সেটাকে আমরা ট্রান্সক্রিয়েশন বলে মনে করতে পারি। শোনা যাচ্ছে না। ওকে, তো আহ, তুমি আমাদের বলেছো যে এই দুটোর মধ্যে যে পার্থক্য আছে, তো সেটা জানলাম। এর মধ্যে কি কোনো ধরনের মিল কতটা আছে, বা এই ক্ষেত্রে তোমার মনে হয় যে কতটা এটা যখন কেউ করছে সে তার কতটা দায়বদ্ধতা থেকে যায় বা কোথায় থাকে সৃজনশীল সাহিত্যের ক্ষেত্রে? মিলের দিক থেকে যদি বলি, ভাব, মূলত ভাব যে মূল ভাবটা যে রয়েছে সেটা তো আহ, অবশ্যই এক রাখতে হবে, মানে যেটা ট্রান্সলেশনই বলো ট্রান্সক্রিয়েশনই বলো, দুটোর ক্ষেত্রেই মূল ভাবটা তো পরিবর্তন করে দিলে চলবে না। এবার কেউ যদি সেই মূল ভাবটাও পরিবর্তন করে, তখন আবার সেটাকে আর ট্রান্সলেশনের পর্যায়ে হয়তো সেটাকে ফেলা যাবে না। খেলা যাবে। তো সেটা নিয়ে আবার আরেকটা টার্ম রয়েছে যেটা আমার এই প্রসঙ্গে মনে পড়ছে, সেটাকে বলা হয় ইমিটেশন। এটা ড্রাইডেন, কবি জন ড্রাইডেন, উনি ব্যবহার করেছিলেন এই শব্দটা ইমিটেশন এই প্রেক্ষাপটে, যে যখন পুরোপুরি একদম আলাদা কিছু হয়ে যাচ্ছে। তো তুমি দ্বিতীয় অংশে কি বললে, প্রশ্নটা আরেকবার রিপিট করবে? দ্বিতীয় অংশে আমি বলেছি যে হ্যাঁ, এখানে দায়বদ্ধতা, হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। দায়বদ্ধতার কথাটা, যদি ধরো এটা একটা প্রফেশনাল ট্রান্সলেশন হয়, সেক্ষেত্রে অবশ্যই আক্ষরিক অনুবাদের দায় থেকে যায়, সেক্ষেত্রে কোনো সৃজনশীলতার জায়গা থাকে না। আর ট্রান্সক্রিয়েশনের কথা যদি বলিস বা সাহিত্যের কথা যদি বলিস, সেক্ষেত্রে দায়টা আমার মনে হয় পাঠকের প্রতি থাকে, বা লেখকের প্রতিও দায় থাকে, এবং অনুবাদকের নিজের প্রতিও দায় থাকে। তো আহ, ফলে সেক্ষেত্রে সৃজনশীলতা জায়গা থাকলেও সেখানে কতটা সৃজনশীলতা আমি দেখাচ্ছি, এবং আহ, কতটা তার বেশি হলে সেটা আর ট্রান্সলেশনের পর্যায়ে থাকবে না, সেই বিষয়টা আমার মনে হয় সচেতন থাকা দরকার। ওকে, তুমি আমাদের লস ইন ট্রান্সলেশন নিয়ে বলো, এ বিষয়ে তোমার কি লস মতামত? ইন ট্রান্সলেশন, হ্যাঁ, এটা একটা খুবই পরিচিত একটা ফ্রেজ যেটা ব্যবহার করা হয় অনেক সময় অনুবাদের ক্ষেত্রে। লস ইন ট্রান্সলেশন অর্থাৎ ট্রান্সলেশনে কিছু একটা হারিয়ে যায়। তো এ প্রসঙ্গেও আমার একটা
সিনেমার কথা মনে পড়ছে, লস্ট ইন ট্রান্সলেশন, যেটা বিল মারের অভিনীত আহ, একটি সিনেমা। তো এই সিনেমায় একটা মজার দৃশ্য রয়েছে, যেখানে আমরা দেখতে পাই যে বিল মারে তিনি বব নামক একটি চরিত্রে অভিনয় করছেন। তো তিনি একজন অভিনেতা হিসাবে অভিনয় করছেন এবং তিনি গেছেন জাপানে একটি বিজ্ঞাপনের শুটিং করতে। তো সেই বিজ্ঞাপনের শুটিং এ দেখা যায় যে যিনি ডাইরেক্টর তিনি ইংরেজি জানেন না, একটা দোভাষীর সাহায্যে ওনারা যোগাযোগ করছেন। তো আহ, ওখানে যে ডাইরেক্টর তিনি অনেক কিছু বলে যান জাপানিজে, কিন্তু বব সেটা কিছুই বুঝতে পারেন না। তো দোভাষী যখন তাকে বোঝায়, দোভাষী খুব অল্প কথায় তাকে বলে দেয়। তো উনি তখন বলেন যে এটুকুই, মানে উনি ভেবেছিলেন আরো অনেক কিছু হয়তো উনি বলেছেন। তো এখানেই যে লস্ট ইন ট্রান্সলেশন, অর্থাৎ অনেক কিছু এই হয়তো অনেক কিছু বলেছে কিন্তু সেটা হয়তো অতটা গুরুত্বপূর্ণ নয় বলে হয়তো কেটে ছেটে দিয়েছে দোভাষী। তো এরকম ঘটনা ট্রান্সলেশনের ক্ষেত্রেও ঘটে, যখন ট্রান্সলেটর তিনি কি চাইছেন বা কিভাবে সেটা প্রকাশ করতে চাইছেন, সেরকম ক্ষেত্রে এই ঘটনা ঘটে। আবার অনেক সময় দেখা যায় যে কিছু বিষয় রয়েছে যেগুলো কালচার স্পেসিফিক, অর্থাৎ সেই সংস্কৃতির ক্ষেত্রেই সেটা হয়তো উপযুক্ত, কিন্তু আহ, অনুবাদ আমি যে ভাষায় করছি সেই ভাষায় আনলে এটার হয়তো কোনো অর্থ দাঁড়ায় না। ফলে সেক্ষেত্রেও অনুবাদক হয়তো কিছু জিনিস বাদ দিতে পারেন। কিন্তু আমার মতে লস্ট ইন ট্রান্সলেশনের পাশাপাশি আমাদের গেইন ইন ট্রান্সলেশন এই বিষয়টাও কিন্তু ভাবা দরকার। অর্থাৎ ট্রান্সলেশনে সবকিছু যে হারিয়ে যাচ্ছে এরকম নয়, সেই সঙ্গে অনেক কিছু আমরা পেয়েও থাকি, অনেক কিছু যোগ হয়ে থাকে। বিশেষ করে ভাষার ক্ষেত্রে, অর্থাৎ ভাষার যে ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতাকে কিন্তু বাড়িয়ে দিতে পারে ট্রান্সলেশন। ফলে লস্ট এবং গেইন এই দুটো বিষয়কেই আমাদের মনে হয় যে একটা ব্যালেন্স করে আমাদের চলতে হবে। এটা তুমি দারুণ বলেছো যে অনুবাদে অনেক প্রাপ্তিও আছে। এমন অনেক ঘটনা ঘটেছে যে মূল যে লেখা সেটা থেকেও অনেক বেশি ঋদ্ধ হয়েছে একটা অনুবাদ। এরকম বহুবার ঘটেছে, বারবার ঘটেছে। হ্যাঁ, হ্যাঁ, আমি এই প্রসঙ্গে একটা উদাহরণ আমার মনে পড়লো। এখানে বোধহয় বইটা রয়েছে রয়েছে আমার হাতের কাছে। যাই হোক, আমি আহ, একটা অনুবাদের কথা বলি, সেটা হচ্ছে আহ, বইটা, হ্যাঁ পেয়েছি। হ্যাঁ, তো এই বইটার কথা আমি এখানে একটু বলতে চাই। এটা হলো নিশিতে পাওয়া দেশ, মিয়া কতু বলে একজন লেখকের, এটা অনুবাদ করেছেন রীতা রায়। তো এই বইটাতে এটা মূলত একজন পর্তুগিজে লেখা একটি উপন্যাস, যেটা আহ, যিনি লেখক তিনি মোজাম্বিকের পটভূমিতে এটা লিখেছেন। মোজাম্বিকে পর্তুগিজ কলোনি ছিল, সেখানে সেই প্রেক্ষাপটে এই উপন্যাসটি লেখা। তো এখানে যেটা আমরা পাই যে আহ, যিনি লেখক তিনি একটা এক্সপেরিমেন্ট করেছেন, সেটা হচ্ছে দুটি শব্দকে জুড়ে একটা শব্দ করা। এটা উনি অনেক জায়গাতে ব্যবহার করেছেন। তো এবার প্রশ্ন উঠতে পারে যে অনুবাদক এটা কিভাবে অনুবাদ করবেন, কারণ পর্তুগিজে যে দুটো শব্দ একসাথে জুড়ে যায় সেটা হয়তো বাংলার ক্ষেত্রে নাও জুড়তে পারে। তো উনি যেটা করেছেন সেটা হলো উনি চেষ্টা করেছেন করার, মানে একই রকম ভাবে, যেমন এখানেই একটা উদাহরণ আমরা পেলাম যে আহ অবসন্ন এবং যন্ত্রণার্ত, এসগোনিয়াডা এবং অ্যাগোনিয়াডা। ঠিক আছে, এই দুটি শব্দ উনি মানে আহ এসগোনিয়াডা শব্দটা এটা ভাঙলে এসগোটাডা এবং অ্যাগোনিয়াডা এই দুটো শব্দ পাওয়া যায়, যেটার অর্থ হলো অবসন্ন এবং যন্ত্রণার্ত। তো উনি যেটা করেছেন, উনি বাংলা অনুবাদের ক্ষেত্রে যন্ত্রণা এবং অবসন্ন এই দুটো শব্দ যোগ করে যন্ত্রণা অবসন্ন এরকম করেছেন। এরকম একাধিক উদাহরণ রয়েছে যেখানে উনি এইরকম দুটো শব্দ যোগ করে এই বিষয়টা করেছেন। তো এটা আসলে অনুবাদকের উপর কিছুটা এটার দায়িত্ব রয়েছে যে উনি কিভাবে এই বিষয়গুলোকে ইন্ট্রোডিউস করবেন। আহ এটা আমাদের একটা ইনসাইট দিয়েছে
এরকম খুব একটা দেখা যায় না, নিশ্চয়ই অনেকেই করেছে, আমি নিজেও করেছিলাম। তো সেটা নিয়ে অন্য কোনো দিন বলবো। উম, এখন আমরা জানবো অনুবাদের যেই ফেথফুলনেস, ট্রান্সলেশন যিনি করছেন তিনি কতটা বিশ্বস্ততা রাখতে পারছেন, এই বিষয়ে তুমি বলো। এই বিষয়টা আমি কিছুটা আগেই বললাম এই ট্রান্সলেশন এবং ট্রান্সক্রিয়েশন প্রসঙ্গে। এখানে আরেকবার বলি যে এটা নির্ভর করে কি ধরনের টেক্সট তুমি অনুবাদ করছো তার উপর। কারণ তুমি যদি একটা প্রফেশনাল ডকুমেন্ট বা প্রফেশনাল কোনো ট্রান্সলেশন করো, সেক্ষেত্রে অবশ্যই কোনো আহ, অন্য কিছু করার জায়গা নেই, সেখানে মূল টেক্সটের প্রতি ফেথফুল থাকতেই হবে। অন্যদিকে ক্রিয়েটিভ যে টেক্সট, অর্থাৎ আহ, সাহিত্যের কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে হয়তো কিছুটা স্বাধীনতা থাকে, কিন্তু তবুও আহ, লেখকের যে মূল ভাব, সেই মূল ভাবটাকেও বজায় রাখাটার প্রয়োজন। আহ, তো ফেথফুলনেস এর প্রসঙ্গে আমার মনে পড়ে গেল যে ট্রান্সলেটরকে অনেক সময় ট্রেটারও বলা হয়, অর্থাৎ বিশ্বাসঘাতক। একটা ইতালীয় প্রবাদ রয়েছে যেখানে ট্রান্সলেটরকে বিশ্বাসঘাতকের সঙ্গে তুলনা করা হয়েছে। আসলে বিভিন্ন সংস্কৃতিতেই আমরা দেখতে পাবো যে ট্রান্সলেটরদের নিয়ে অনেক নেতিবাচক মন্তব্য করা হয়। তাদেরকে অনেক সময় দ্বিতীয় শ্রেণীর আহ, লেখক হিসাবে ভাবা হয়, অর্থাৎ তারা নিজেরা কিছু কল্পনা করতে পারছেন না, নিজেরা কিছু লিখতে পারছেন না, সেই কারণে তারা অনুবাদ করছেন। কিন্তু ব্যাপারটা আসলে তা নয়, যেটা অনেকে মনে করেন। ট্রান্সলেশনের পিছনেও অনেক পরিশ্রম, অনেক স্কিল লাগে, যে অনেক, যেটা অনেকেরই থাকে না। তো আমার যেটা মনে হয় ফেথফুলনেস এর প্রসঙ্গে, যে শুধুমাত্র টেক্সটের প্রতি বা অথরের প্রতি ফেথফুল থাকাটাই শেষ কথা নয়, ট্রান্সলেটরকে নিজের প্রতিও ফেথফুল থাকতে হবে। অর্থাৎ তিনি নিজের যে জায়গা থেকে তিনি এই ট্রান্সলেশনটা করছেন, সেই সেই বিষয়ের প্রতিও তাকে ফেথফুল থাকাটা দরকার। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। তোমার এর আগে তুমি যে উত্তরগুলি দিয়েছিলে তার সাথে এটা খুবই কানেক্টেড, কিন্তু তারপরেও জিজ্ঞেস করলাম কেননা এইদিকে আমাদের মনোযোগ দিতে হয়। বিশেষ করে এটা যখন কোনো পেশাদার কাজ থাকে, তখন এটা একটা অনেকটা আয়নার প্রতিফলনের মতো একটা চেষ্টা থাকে। হুম, যদিও এটা সম্ভব হয় না সব ক্ষেত্রে, বা কতটাও সম্ভব হয় সেটা নিয়েও প্রশ্ন থেকে যায়, কিন্তু তবুও হুম, প্রচেষ্টাটা হুম, এই নৈতিক জায়গা থেকে থাকে। হুম, ট্রান্সলেশন যারা করেন বিশেষ করে সেটা কোনো পেশাদার কাজের জন্য যেটা ক্রিয়েটিভ নয়। হুম, কেননা ক্রিয়েটিভ ট্রান্সলেশনে অথবা ক্রিয়েটিভ রাইটিং এ আমরা গাছের সবুজ পাতাকে আমরা নীল বেগুনিও করে দিতে পারি, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু যখন এটা কোনো কাজে ব্যবহৃত হবে যেটা মানুষের জীবনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত, তখন কিন্তু এই দায়বদ্ধতার প্রশ্ন উঠে আসে। আচ্ছা, এবার প্রশ্ন হলো যে ভিন্ন ভাষা ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে যখন তুমি অনুবাদ করো তখন কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন তুমি হও, অথবা অন্যরাও হয়ে থাকেন, এই বিষয়ে তোমার কি অভিমত? ট্রান্সলেশনের ক্ষেত্রে যেটা মূল চ্যালেঞ্জের জায়গা, সেটা হলো কালচার স্পেসিফিক টার্মস। মানে যেটা প্রত্যেকটা সংস্কৃতির তো নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে। তো সেই বিষয়গুলো অন্য ভাষায় বা অন্য সংস্কৃতির পাঠকদের কাছে পৌঁছে দেওয়া, সেটা একটু কঠিন হয়ে যায় অনেক সময়। তো আমি যদি নিজেদের সংস্কৃতির কথাই ভাবি, ভারতীয় সংস্কৃতির কথা ভাবি বা উপমহাদেশের সংস্কৃতির কথা ভাবি, অনেক বিষয় রয়েছে যেগুলো হয়তো একজন আহ, ইউরোপীয় পাঠক সেটা হয়তো বুঝতে পারবেন না। তো এটা কিভাবে আমরা ওভারকাম করতে পারি, সেটা বিভিন্ন ভাবে করা যেতে পারে। অনেক সময় আহ, অনেকের
নোট ব্যবহার করেন, স্পেসিফিক টার্মস যেগুলো রয়েছে সেগুলোকে ব্যাখ্যা করে অনেক সময় বলে দেন। অনেকে আছেন যারা হয়তো আহ, ব্যাখ্যা করেন সচেতনভাবে। এখন তো সব তথ্যই আমাদের হাতের নাগালে, মানে এখন সাংস্কৃতিক যে দূরত্ব সেটা তো অনেকটাই কমে গেছে। সে কারণে ভারতীয় যে ইংরেজি ভাষার লেখকরা আছেন, অনেক সময় তাদের লেখা যদি দেখো তাহলে দেখতে পাবে যে তারা ভারতীয় অনেক শব্দ যেগুলো তারা ট্রান্সলেট করছেন না, সেই শব্দটা হয়তো ইটালিক্স দিয়ে ব্যবহার করছেন বা হুবহু একদম রেখে দিচ্ছেন, এরকম হয়। আবার অনেক সময় আমরা দেখতে পাই, এটাও আসলে মানসিকতার উপর নির্ভর করে। এখন যেহেতু সাংস্কৃতিক দূরত্বটা অনেক কমে গেছে, সে কারণে এই শব্দগুলো হয়তো ব্যবহার করা হচ্ছে। রবীন্দ্রনাথের নিজের করা ট্রান্সলেশন গুলো যদি দেখো তাহলে দেখতে পাবে যে উনি কিন্তু এ ব্যাপারে খুব সচেতন ছিলেন। উনি একদমই যখন ইংরেজি ট্রান্সলেট করছেন, উনি এটাই মাথায় রেখে করছেন যে এটা ইউরোপীয় পাঠক পড়বে, এবং উনি সেইভাবেই কিন্তু ট্রান্সলেট করছেন। একটা উদাহরণ, যেটা সবসময় খুব অ্যাকিউরেট হচ্ছে সেরকম নয়, একটা উদাহরণ দিয়ে বলি। রক্তকরবী আমি পড়াই আমার ছাত্র ছাত্রীদের। রক্তকরবীর ইংরেজি যে ট্রান্সলেশন রেড অলিয়েন্ডার, যেটা রবীন্দ্রনাথ নিজেই করেছেন, সেখানে আমি দেখতে পেলাম যে ধানের জমি, ধানের জমির কথা আছে, ধান ক্ষেতের কথা আছে, সেটাকে উনি আহ, ইংরেজি ট্রান্সলেশনে ভুট্টা ক্ষেত করেছেন। ঠিক আছে, তো ওনার মনে হয়েছে যে ইউরোপীয় পাঠক হয়তো ধানের জমির কনসেপ্টটা বুঝতে পারবেন না, সে কারণে উনি হয়তো ভুট্টা ক্ষেত ব্যবহার করেছেন। কিন্তু এর ফলে যেটা হচ্ছে, নাটকের যে প্রেক্ষাপট সেখানে এই যে ধানের জমি, নবান্ন, এই এই যে বিষয়গুলো, খেতে ফসল কাটতে যাওয়া, মানে সেই ধারণাগুলো কিন্তু অনেকটাই সরে যাচ্ছে, মানে মূল থেকে কিন্তু সরে যাচ্ছে অনেকটাই। যেহেতু উনি নিজেই লেখক এবং নিজেই ট্রান্সলেট করছেন, তাই ওনাকে হয়তো এই বিষয়ে অভিযোগ জানানোর কেউ ছিল না, বা মতামত দেওয়ারও কেউ ছিল না। কিন্তু অনেক সময় এটা গেছে, যখন লেখক নিজেই নিজের লেখা ট্রান্সলেট করছেন, তিনি হয়তো নিজের লেখার প্রতি ওনারশিপের যে ফিলিং, সেটা থেকে উনি অনেক কিছু পরিবর্তন করছেন, যেটা একজন অন্য ট্রান্সলেটর করলে সেটা হয়তো করতে পারতো না। তো এই ব্যাপারটা কিন্তু রয়েছে। যাই হোক, আমি হয়তো একটু সরে গেলাম কনটেক্সট থেকে, আবার ফিরে আসি। চ্যালেঞ্জের কথা তুমি বললে, চ্যালেঞ্জের মধ্যে এটা একটা বিষয় গেল। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে, যদি কবিতার ট্রান্সলেশন কিন্তু অনেকটাই চ্যালেঞ্জিং একজন ট্রান্সলেটারের ক্ষেত্রে। কারণ ছন্দের ব্যাপার রয়েছে, অনেক সময় ছন্দ যেটা মূল ভাষায় ব্যবহার করা হচ্ছে, আহ, অনুবাদের ভাষায় সেটা হয়তো ঠিক মতো পাওয়া যাচ্ছে না। আহ, এটা কবিতার ক্ষেত্রে একটা সমস্যা দেখা যায়। আবার আরেকটা সমস্যা যেটা হয়, যদি এটা কোনো নলেজ টেক্সট হয়, অর্থাৎ কোনো একটা সাবজেক্টের টেক্সট, বিষয়ের টেক্সট, সেখানে টার্মিনোলজি নিয়ে অনেক সময় সমস্যা হয়, তো পরিভাষা। তো পরিভাষার আহ, সমস্যা, এটা আমি নিজেও ফেস করেছি। আমি যখন অক্সফোর্ডের যে বইটি আমি ট্রান্সলেট করেছিলাম, এটা আসলে ইতিহাসের একটি টেক্সট ছিল, এবং আমি নিজে ইতিহাসের ছাত্র নই। ফলে আমার সমস্যা হয়েছিল কারণ কিছু কিছু টার্ম আছে ইংরেজিতে যেগুলি বিপরীতে বাংলায় হয়তো স্পেসিফিক কিছু টার্মস ব্যবহার করা হয় অলরেডি, যেগুলো প্রতিষ্ঠিত কিছু পরিভাষা রয়েছে, সেই পরিভাষাগুলি না জানার কারণে আমার সমস্যা হয়েছে। তো বা ধরা যাক বিজ্ঞানের কথা যদি বলি, সেটা মানে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, যে কোনো সায়েন্সই হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু পরিভাষা থাকে নির্দিষ্ট, সেই পরিভাষাগুলি জানা আসলে দরকার। তো আবার অনেক সময় যেটা হয়, এই ট্রান্সলেশনের প্রক্রিয়া থেকেই কিন্তু নতুন পরিভাষারও জন্ম হয়। প্রথম যারা ট্রান্সলেট করছিলেন, এখন হয়তো অনেক কাজ হয়ে গেছে, কিন্তু প্রথম যারা করছিলেন তাদের কিন্তু নিজেদের পথ কাটতে কাটতেই যেতে হয়েছে, অর্থাৎ তারা পরিভাষা তৈরি করতে করতেই গেছেন। তো এখনো অনেক পরিভাষা তৈরি হচ্ছে এভাবে। আর
আরেকটা সমস্যার কথা যেটা বলবো আমি, এটাও আমি ফেস করেছি যে আহ, একই ধরনের ভাষা, মানে একই ভাষা পরিবারের দুটি ভাষা, সেক্ষেত্রে অনেক সময় একটা সমস্যা হয় যে একই শব্দ হয়তো দুটি ভাষাতেই রয়েছে, কিন্তু দুটি ভাষায় ক্ষেত্রে কিন্তু তাদের অর্থটা আলাদা। অর্থাৎ আমি ভারতীয় ভাষাগুলির কথা যদি বলি, ইন্দো আর্য ভাষা বংশের যে ভাষা, বাংলা, হিন্দি, মারাঠি, ইত্যাদি ইত্যাদি। তো আমি যেহেতু হিন্দি থেকে বাংলা ট্রান্সলেট করি বা বাংলা থেকে হিন্দিও করি, তো সেক্ষেত্রে একটা সমস্যা দেখেছি যে আহ, তৎসম শব্দ যেগুলিকে বলা হয়, অর্থাৎ সংস্কৃত থেকে যেগুলি হুবহু এই ভাষাগুলিতে এসেছে, এই শব্দ হয়তো একই শব্দ দুটি ভাষাতেই রয়েছে, কিন্তু দুটি ভাষার প্রেক্ষাপটে তাদের অর্থটা কিন্তু আলাদা। একটি উদাহরণ দিয়ে বলি, অভিমান। অভিমান শব্দটা বাংলায় তার অর্থ আলাদা, কিন্তু হিন্দি তার তার যে অর্থ সেটা হলো প্রাইড। ঠিক আছে, কিন্তু বাংলায় আমরা জানি অভিমান শব্দটার আরো বেশি নুয়ান্সড, আরো অনেক কিছু লেয়ার আছে তার মধ্যে। তো ফলে যেটা হয়, এই বিষয়টা একটু সচেতন থাকতে হয় আমাদের। অনেক সময় একই শব্দ দেখে আমরা একই ট্রান্সলেট করে দিই, কিন্তু এটা কিন্তু সমস্যাজনক। আহ মোটামুটি এই বিষয়গুলোই আমার মাথায় আসছে এখন, চ্যালেঞ্জের কথা বলতে গিয়ে। এই জন্যেই প্রথমেই একটা লেখা শুনতে চেয়েছিলাম, যেটা দিয়ে আমরা আজকে শুরু করেছি। তুমি এটা উল্লেখও করেছো যে কবিতা কি কারণ চ্যালেঞ্জিং, আর এখন তুমি যে তথ্য দিয়েছো, অভিমান শব্দটা, এটা এটা নিয়ে আরো চ্যালেঞ্জে পড়তে হয়। ইংরেজি নিয়ে কাজ করলে দেখা যায় যে ইংরেজিতে অভিমানের জন্য কোনো শব্দ খুঁজেই পাওয়া যায় না। এটা খুবই একদম। মুশকিল। তো যখন এরকম অনেকে পাওয়া যেটা যায়, করেন, হ্যাঁ, অনেকে যেটা করেন যে আহ, একই ধরনের কিছু শব্দ দিয়ে করে দেন, কিন্তু তাতে ঠিক অর্থটা দাঁড়ায় না। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, পায়েস। ঠিক আছে, পায়েস শব্দটা অনেক সময় দেখা গেছে রাইস পুডিং বলে কেউ একটা ট্রান্সলেট করে দিল। হুম, কিন্তু রাইস পুডিং আর মানে পায়েস তো এক জিনিস নয়, এটা আমরা জানি। হয়তো ইউরোপীয় পাঠক সেটা জানে না, এবং তারা এটাতেই হয়তো সন্তুষ্ট থাকতে পারবে, কিন্তু এই ধরনের সমস্যা কিন্তু হয়। হ্যাঁ, আরেকটা ব্যাপার এখানে, এটা কিন্তু একটা পলিটিক্যাল চয়েস। এই যে চয়েসটা আমি করলাম, অর্থাৎ আমি রাইস পুডিং করে দিলাম যাতে ইউরোপীয় পাঠকের সমস্যা না হয়, কিন্তু আমার অ্যাজ এ ট্রান্সলেটার আমার মনে হয় আমার উচিত যে তাকে, মানে তিনি তো একটা ভারতীয় টেক্সট যখন পড়ছেন, তার তো সেই মেন্টাল প্রিপারেশনটা থাকবে যে তিনি আহ জানতে চাইছেন ভারতীয় সংস্কৃতি সম্বন্ধে, তাহলে তিনি কেন এটা জেনে নেবেন না? তো ফলে এখন যেটা অনেকে করেন যে হয়তো পায়েস শব্দটা পায়েস বলেই রাখা হলো, সঙ্গে হয়তো একটা ফুটনোট দিয়ে দেওয়া হলো। তো ফলে এই যে কোনটা আমি ফুটনোট দেব কোনটা দেব না, কেন দেব না, এইগুলোর মধ্যেও কিন্তু পলিটিক্যাল চয়েস, মানে আমার একটা সচেতন একটা চয়েসের গল্প আছে। একদমই তাই। আর এটা আহ, এই ক্ষেত্রে অনেক সময় আমরা ব্যাখ্যা দিই শেষে, অথবা অনুবাদটাই এমন করে করি যেখানে একটা শব্দ ব্যবহার করা যেত সেখানে দুই তিনটা শব্দ ব্যবহার করে আমরা একটু হুম। বিশ্লেষণমূলক অনুবাদ করি। হ্যাঁ। বিশেষ করে সেটা যদি কবিতা না হয়, কবিতার হ্যাঁ। ক্ষেত্রে এটা মুশকিল হয়ে যায় অনেকটাই। আর তুমি একটু আগে বলেছিলে যে অনুবাদ যারা করেন তাদের অনেকে দ্বিতীয় শ্রেণীর লেখক মনে করেন। তো হুম। আমার তো মনে হয় পঞ্চম শ্রেণীর লেখকও মনে করেন। কেননা এটা তাদের মনে হয়, বিশেষ করে তুমি যদি উম, এখন মেশিন ট্রান্সলেশন, এআই, তোমার এই প্রত্যেকটা কথা এটার সাথে কানেক্ট করা যায়। কেননা এআই অথবা মেশিন, তারা যে শব্দগুলিকে নিয়েছে, যেগুলি হচ্ছে হুম। ইতিমধ্যে আছে, এটা একটা হুম। স্টক, এটা একটা হুম। ভাড়ার। কিন্তু হ্যাঁ। ভাষা তো এরকম নয়। ভাষা হুম। সবসময় হচ্ছে বহমান। ভাষা শব্দ তৈরি হতেই থাকে। তার মানে কখনোই কিন্তু তুমি এটা নিশ্চিতভাবে মেশিন ব্যবহার করে বা কৃত্রিম
যেই সাপোর্ট সিস্টেম সেটাকে ব্যবহার করে তুমি যে বর্তমান সময়ের যেই ট্রান্সলেশন চ্যালেঞ্জ এটাকে হুম, তুমি স্পর্শ করতে পারবে এরকম হুম। চিন্তা করাটা কিন্তু খুব একটা সুবিধাজনক চিন্তা নয়। তো এইটা নিয়ে তুমি বলো, এই বিষয়ে তোমার যেই পর্যবেক্ষণ এখন এখনকার সময়ে এই মেশিন ট্রান্সলেশন এবং এআই, এই বিষয়গুলি নিয়ে তোমার কি অভিমত, এটার যে ব্যবহার আর এটার যে ঝুঁকি দুটোই? এআই এআই নিয়ে বলার আগে ট্রান্সলেশনের ক্ষেত্রে বলি যে তার আগে থেকেই কিন্তু আহ, মানে মেশিন ট্রান্সলেশন যেটাকে বলা হয় সেই আহ, সেটা কিন্তু শুরু হয়েছিল এআই এর আগে আগে থেকে। এটাকে বলা হয় ক্যাট টুলস বলে একটা বিষয় রয়েছে। ক্যাট বলতে ক্যাটের মানে পুরো নাম হচ্ছে কম্পিউটার অ্যাসিস্টেড ট্রান্সলেশন। তো ক্যাটের যে সফটওয়্যার সেক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় সেটা হলো ট্রান্সলেশন মেমোরি বলে একটা জিনিস ব্যবহার করা হয়। অর্থাৎ তুমি যে ট্রান্সলেশন করছো তার পুরো মেমোরিটা ওখানে সেভ হয়ে থাকে, এবং ভবিষ্যতে তুমি যখন একই ধরনের ট্রান্সলেশন করবে তখন ওই পূর্বের ব্যবহৃত শব্দ ভান্ডার থেকে তারা তোমাকে ইনপুট দেবে। তো প্রফেশনাল ট্রান্সলেশনের ক্ষেত্রে অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ টুল। যখন বিপুল পরিমাণ টেক্সট নিয়ে কেউ কাজ করছে তার ক্ষেত্রে এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, এবং অনেক কোম্পানি তারা তাদের একটা রিকোয়ারমেন্ট থাকে যে ক্যাট টুলস জানা ট্রান্সলেটারই তারা নিয়োগ করবে। তো এটা যেমন রয়েছে, এআই এর কথা যদি বলি, এআইও এখন ক্যাট টুলস এগুলোর সাথে ইন্টিগ্রেট করা হচ্ছে, এবং এআই ট্রান্সলেশনও ধীরে ধীরে ডেভেলপ করছে। কিন্তু এআই এখনো কিন্তু ট্রেনিং পর্যায়ে রয়েছে, যে কারণে আহ, সঠিক ট্রান্সলেশন কিন্তু সবসময় দেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। কিছুদিন আগে আমি একটা এক্সপেরিমেন্ট করছিলাম এআই নিয়ে। আহ, তো এআই এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে হয়তো শব্দের ট্রান্সলেশন ঠিকঠাক তারা দিয়ে দিচ্ছে, কিন্তু সেই শব্দ এবং শব্দ মিলিয়ে যে সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্সের পুরোটা মানে আয়ত্ত করে আহ, সেই ভাষার প্রেক্ষিতে কিভাবে সেই সেন্টেন্সটাকে বলা হবে সেটা কিন্তু ঠিকঠাক দিতে পারছে না। তো যেমন একটা উদাহরণ দিই, আমি একটা এক্সপেরিমেন্ট করছিলাম একটা মানে বাক্য দিয়ে, ইটস টাইম টু ইট। হুম। তো ইংরেজিতে যখন বলা হয় ইটস টাইম টু ইট সেটা ঠিক শোনা, কিন্তু বাংলায় এটা ওরা যেভাবে করে দিল সেটা হচ্ছে এখন খাবার সময় হলো। এবার আমরা জানি বাংলায় ঠিক এভাবে আমরা কথা বলি না। তো ইটস টাইম টু ইট মানে ওরা এক একটা শব্দ ধরে এক একটা ট্রান্সলেশন করে দিয়েছে, কিন্তু সেই সবটা মিলিয়ে যে একটা আহ এটার ঊর্ধ্বে একটা কিছু হতে পারে সেইটা অবধি কিন্তু এআই পৌঁছতে পারছে না। ফলে যেটা হচ্ছে এআই এর মধ্যে সীমাবদ্ধতা রয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং আরেকটা ব্যাপার হলো এআই বলো বা মেশিন ট্রান্সলেশন বলো, সবই কিন্তু প্রফেশনাল ট্রান্সলেশনের ক্ষেত্রেই প্রযোজ্য। এটা কিন্তু ক্রিয়েটিভ ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা খুব একটা নির্ভর করতে পারি না এর উপর। তবে এখন যেটা হচ্ছে প্রফেশনাল ট্রান্সলেশনের ক্ষেত্রে একটা আহ, বিষয় আমরা দেখতে পাচ্ছি যেটাকে বলা হচ্ছে এমটিপিই, অর্থাৎ মেশিন ট্রান্সলেশন পোস্ট এডিটিং। তো বিভিন্ন জায়গায় দেখতে পাবে যে এই আহ, বিভিন্ন কোম্পানি তারা যেটা করছে যে মেশিন ট্রান্সলেশন এবং হিউম্যান ট্রান্সলেশন এই দুটোকে কম্বাইন করে ফেলছে। অর্থাৎ প্রাথমিক কাজটা তারা এআই বা মেশিনের সাহায্যে করছে, এবং তারপর একজন হিউম্যান এডিটর নিয়োগ করছে যে এই এআই এর করা ট্রান্সলেশনটাকে আবার এডিট করছে। তো এই দুটোকে মিলিয়ে তারা একটা কি বলবো একটা সর্বোচ্চ ফল পাওয়ার তারা চেষ্টা করছে, যাতে সময়ও কিছুটা বাঁচে এবং আহ, মানুষের ইনপুটও কিছুটা থাকে তার। অনেক ধন্যবাদ। এই ক্ষেত্রে আমার পরবর্তী প্রশ্ন,
আম, একটা অনুবাদ, সেই অনুবাদকে তুমি কি করে মূল্যায়ন করবে, এবং একজন অনুবাদক তাকেও তুমি কি করে মূল্যায়ন করবে? কেননা দুটোই দরকার। অনুবাদ মূল্যায়ন কিভাবে করা হবে, এটা যদি সাহিত্যের কথা বলি, সাহিত্যের ক্ষেত্রে আহ পাঠযোগ্যতা বা রিডেবিলিটি, এটা একটা বড় মাপকাঠি হতে পারে। অর্থাৎ পড়ে কেমন লাগছে, কারণ একজন পাঠকের কাছে পাঠক হিসাবে তার ওটাই একটা প্রাথমিক চাহিদা থাকে, পড়ে কতটা ভালো লাগছে। অনেকে দেখবে এটা একটা কথা বলে যে এটা অনুবাদ মনেই হচ্ছে না। হুম, মানে ট্রান্সলেশন সব থেকে ভালো হবার যে ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে এটাই যে অনুবাদ মনে হচ্ছে না। তো রিডেবিলিটির প্রসঙ্গটা এখানে জরুরি, অর্থাৎ কতটা ফ্লুয়েন্টলি আমি এটা পড়তে পারছি, কতটা স্বচ্ছন্দভাবে আমি এটা পড়তে পারছি। তো এটা অনুবাদকের দক্ষতার উপর অবশ্যই নির্ভর করে। এছাড়া আহ, যথাযথতা বা সঠিক ট্রান্সলেশন হয়েছে কিনা, এটা যদি প্রফেশনাল ট্রান্সলেশনের বিষয়ে আসে, তাহলে এখন যেহেতু যে কোনো স্মার্টফোন থেকেই এখন বিভিন্ন ডিজিটাল টুলস আমরা অ্যাক্সেস করতে পারি, যেগুলোর মাধ্যমে সঠিক ট্রান্সলেশন হয়েছে কিনা সেটা আমরা আহ, যাচাই করতে পারি। এছাড়া ট্রান্সলেশনের বিভিন্ন কোম্পানি তারা যেটা করে থাকে যে রিভিউয়ার নিয়োগ করে, অর্থাৎ ট্রান্সলেশন যে করছে তার পাশাপাশি একজন রিভিউয়ার থাকেন, যিনি ট্রান্সলেশন ঠিক মতো হয়েছে কিনা সেটা দেখে থাকেন। এছাড়া ক্রিয়েটিভ ট্রান্সলেশনের ক্ষেত্রে আরেকটা কাজ যেটা করা যেতে পারে সেটা হলো একাধিক ট্রান্সলেশন দেখা। অর্থাৎ হয়তো একটা টেক্সট, সেটা আমি ইংরেজি ট্রান্সলেশনটাও দেখলাম, বাংলাটাও দেখলাম, মানে যে যে ভাষাগুলো আমি জানি অন্তত তার একাধিক ট্রান্সলেশন যদি হয়ে থাকে, সেগুলো দেখলে হয়তো কিছুটা আহ ধারণা পাওয়া যেতে পারে। আর ট্রান্সলেটারের যোগ্যতার যে প্রসঙ্গটা তুমি তুললে, এক্ষেত্রে প্রফেশনাল ট্রান্সলেশনের ক্ষেত্রে তো প্রফেশনাল সার্টিফিকেশনের একটা ব্যাপার রয়েছে, সেই সঙ্গে কাজের কি অভিজ্ঞতা রয়েছে সেই বিষয়টাও দেখা যেতে পারে। ক্রিয়েটিভ ট্রান্সলেটারের ক্ষেত্রে এর আগে কোনো পাবলিশড ওয়ার্ক যদি থাকে তার, সেগুলো যাচাই করা যেতে পারে। এছাড়া আহ, মানে কোম্পানিগুলি যা করে থাকে সেটা হলো স্যাম্পল চেয়ে থাকে অনেক সময় ট্রান্সলেটারদের কাছ থেকে। তো স্যাম্পলের মাধ্যমেও আমরা দেখতে পারি যে কতটা ভালো ট্রান্সলেটর, মানে ট্রান্সলেশন তিনি করতে পারছেন। তো তবে ক্রিয়েটিভ ট্রান্সলেশনের ক্ষেত্রে আমার মনে হয় যে এটা আসলে প্র্যাকটিসের মধ্য দিয়েই আসে, এবং আহ, আমার মনে হয় এক্ষেত্রে যিনি নিজেও একজন লেখক, আমার মনে হয় তিনি ট্রান্সলেটর হিসাবেও তার যোগ্যতাটা হয়তো আরো ভালো হতে পারে, যেহেতু তিনি নিজেও একজন লেখক এবং নিজে যদি তার, ধরা যাক তুমি যদি বাংলাতে ট্রান্সলেট করছো বাংলা সাহিত্যের সঙ্গে, তাহলে তোমার একটা যোগাযোগ থাকতে হবে, বাংলা সাহিত্য পাঠের একটা অভিজ্ঞতাও তোমার থাকতে হবে, যেখানে তুমি নিজের এই যে অনুবাদ টেক্সট সেটাকে তুমি সিচুয়েট করবে। তো এই বিষয়গুলোই আমার মনে হয় ট্রান্সলেটর হিসাবে একজন যোগ্য হয়ে ওঠার মাপকাঠি হতে পারে। আচ্ছা, উম তুমি যা বললে সেখান থেকে আমি যদি সংক্ষিপ্ত করি তাহলে হচ্ছে আহ, একটা অনুবাদ এবং অনুবাদক, সেটাকে বোঝা যেতে পারে কোনো একটা মিডিয়ার, তাদের হয়তো কোনো বিশেষ করে কোনো ট্রান্সলেশন যখন কোনো জায়গা থেকে এসছে, সেটা কোত্থেকে এসছে বা কে করেছেন, আর যিনি করেছেন তার এই কাজের ব্যাকগ্রাউন্ডটা কি, অথবা প্রাতিষ্ঠানিক কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা, এই জিনিসটা। কারণ অনেক সময় হয় যেটা, যে একজন মানুষ তিনি হয়তো ট্রান্সলেশনটাই পড়বেন, তিনি অনেক সময় এরকম হয়, আবার দেখা যায় যে কেউ দুটো ভাষাই জানে, সে পড়ছে, সেটা আরেক রকম। কিন্তু সাধারণত পেশাদার প্রয়োজনে যখন অনুবাদ হয়, তখন কিন্তু সেই সুবিধাটা থাকে না।
আমরা সাহিত্য পড়ার সময় পড়ি, দুটো ভাষাই জানি, পড়ছি, বা একাধিক ভাষা আরো জানি, কিন্তু পেশাদার কাজের ক্ষেত্রে এটা একটা চ্যালেঞ্জ। তখন সত্যি কিন্তু ক্রেডিবিলিটির প্রশ্নটাকে মাথায় নিতে হয়। তখন আহ, তাদের কোনো ফর্মাল ট্রেনিং আছে কিনা এটা দেখার প্রয়োজন আছে, অথবা সেটা যদি নাও থাকে, তাহলে যদি তাদের ব্যবহারিক কাজের প্রমাণ থাকে এবং সেটা যদি ইতিমধ্যে পরীক্ষিত থাকে, সেটাকেও আমরা মূল্যায়ন করতে পারি বা বিবেচনা করতে পারি। এটাকে যদি এভাবে ন্যারো ডাউন করি, আমি কি উম, তোমার কথাগুলিকে এভাবে ন্যারো ডাউন করতে পেরেছি? তোমার কি মনে হয়? হ্যাঁ, 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 একদম। এটা আমি এটা আমি জোর দিয়ে আহ, আবার রিক্লারিফাই করার চেষ্টা করছি, কারণ যারা এই পেশাতে আসবে তাদের হয়তো এমন বয়স থাকতে পারে কারুর, যিনি হয়তো সেই ফর্মালি ট্রেনিংটা নেওয়ার মতো অবস্থায় আর নেই, কিন্তু তার অনেক ভালো ভালো কাজ আছে। এবং তুমি জানো যে সারা পৃথিবীতে এরকম লোকের অভাব হ্যাঁ, নেই। তো হ্যাঁ, তারা এই একদম। পেশাতে আসতে পারেন কিনা, তার জন্যই হ্যাঁ। হচ্ছে এটা আমি তোমাকে জিজ্ঞেস করেছি। এবার আমি জানতে চাইবো যে এখন আমরা যে সময়ে বাস করছি, আমরা চেষ্টা করেছি যে এই সময়টাকে আহ কিছুটা স্পর্শ করার জন্য এবং আগে ফিরে যাওয়ার জন্য। এখন যে সময় তাতে যেই ট্রেনিং প্রোগ্রামগুলি রয়েছে বা যারা কাজ করছেন, উম, তারা কি করে এই এই সময়ের সঙ্গে তারা নিজেকে আহ সম্পর্কিত রাখবেন, এবং তারা কি ধরনের ট্রেনিং নেবেন? তুমি জানো যে ফর্মাল ট্রেনিং গুলি আহ, এই বিষয়গুলিকে কভার করে, কিন্তু তারপরেও এখন এত গতিশীল একটা সময় আমরা বাস করছি যে ফর্মাল ট্রেনিং কিন্তু পাল্লা দিতে পারছে না। তো এই জায়গা থেকে তোমার কি মনে হয়? পেশাদার অনুবাদের ক্ষেত্রেই এই বিষয়টা যদি আমি বলি, তাহলে এখন যে বিভিন্ন রকমের টুলস আসছে, এআই থেকে শুরু করে আরো উন্নত সব আহ, প্রযুক্তি প্রতিনিয়ত ইন্ট্রোডিউস করা হচ্ছে, তো সেই বিষয়গুলো আমার মনে হয় মার্কেটের সাথেও একটা সম্পর্ক রেখে তাদের এই কোর্সগুলি ডিজাইন করা উচিত। অর্থাৎ কি ধরনের রিকোয়ারমেন্ট মার্কেট থেকে আসছে, সেই জায়গা থেকে আমার মনে হয় একটা আপডেট থাকার প্রয়োজনীয়তা রয়েছে। এবং যারা এই কোর্সগুলি মানে গ্রহণ করছেন, ট্রান্সলেটররা, তাদেরও মার্কেটের সঙ্গে একটা সম্পর্ক রাখা দরকার, যেখানে তারা এই রিকোয়ারমেন্ট গুলি বুঝতে পারবেন। আহ, এবং ফর্মাল ট্রেনিং এর পাশাপাশি মানে প্র্যাকটিক্যাল যে অভিজ্ঞতা, প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতা, এটা আসলে খুবই দরকার। ট্রেনিং তো নিশ্চয়ই দরকার, কিন্তু তার পাশাপাশি আহ কাজের মধ্যে থাকা, এটাও আসলে দরকার। অনেক ধন্যবাদ। আমরা অনেক আহ বিষয়ে জেনেছি তোমার কাছে। এই মুহূর্তে আমরা আছি আমাদের শেষ প্রশ্নে এবং আমাদের এই আহ, আলোচনার একেবারে শেষে। এই পর্যায়ে তোমার কাছে জানতে চাইবো যে যারা এই অঙ্গনে আসতে চান, কাজ করতে চান, তারা কি করে শুরু করবেন, বা তারা কোথায় যাবেন, কোথায় খুঁজবেন? এটা যদিও অনেক বেশি তথ্য এখন পাওয়া যায়, কিন্তু তারপরেও সমস্ত তথ্য থেকে একটা তথ্য খুঁজে বের করাটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যায় আহ যারা একেবারেই নতুন করে শুরু করেন। তো তাদের জন্য তোমার কি বার্তা, যেহেতু তুমি অনেক বছর ধরে আহ এই অঙ্গনে তুমি রয়েছো, তোমার কাজ আছে, এবং তুমি অনেক এক্সপ্লোর করেছো এবং করে যাচ্ছ। তো যারা নতুন কাজ করতে চায় তারা কি করে শুরু করবে, এবং তাদের এটার জন্য কোনো গাইড প্রয়োজন কিনা, বা সেই জিনিসগুলি তারা কোত্থেকে পাবে, এই বিষয়ে তোমার কি বার্তা? নতুন যারা শুরু করছো, আহ তাদের মানে যদি সাহিত্য অনুবাদের কথা বলি, সেক্ষেত্রে আহ সাহিত্যের যেমন প্রকাশনা রয়েছে, বিভিন্ন পত্রপত্রিকা রয়েছে। অনুবাদের উপর বিশেষ করে যারা জোর দিয়ে কাজ করে, সেখানে তোমরা মানে প্রকাশনার বিষয়টা দেখতে পারো। অনুবাদ পত্রিকা বলে একটা পত্রিকা রয়েছে, যেটা
পুরোপুরি অনুবাদের উপর কাজ করে। এছাড়া আরো বিভিন্ন পত্রপত্রিকা রয়েছে যেখানে অনুবাদ নিয়ে কাজ করা হয়, তো সেগুলো অবশ্যই দেখা যেতে পারে। এছাড়া আহ বর্তমান সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমার চোখে পড়েছে, যেমন ট্রান্সলেশন গ্রান্ট দেওয়া হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। এই ট্রান্সলেশন গ্রান্ট কিন্তু খুবই প্রয়োজনীয়। যারা তো রিসেন্টলি যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রকাশনা, তারা এবছর আহ, একটা ট্রান্সলেশন গ্রান্ট দিয়েছে, যেটা স্টুডেন্টদের জন্য, অর্থাৎ যারা কোনো বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট রয়েছে এবং তারা কিছু ট্রান্সলেশন প্রপোজাল পাঠানোর একটা সুযোগ ছিল তাদের কাছে, তারা আহ, এ- সেটার জন্য একটা গ্রান্ট তারা দিচ্ছে এবং সেই বইটি তারা আহ, তাদের প্রকাশনা থেকেই প্রকাশ করবে, এরকম একটা উদ্যোগ চোখে পড়েছে আমার। এছাড়া আরো বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যারা এরকম ট্রান্সলেশন গ্রান্ট দেয় বা দিচ্ছে। আহ, এটা বিশেষ করে ইংরেজিতে যারা ট্রান্সলেট করছে তাদের জন্য বেশি সুযোগ রয়েছে আসলে। আহ, অনেক বেশি সুযোগ সেখানে রয়েছে। এছাড়া প্রফেশনাল ট্রান্সলেশনের ক্ষেত্রে যদি বলি, তাহলে আহ, অবশ্যই এখন বিভিন্ন কোম্পানি তৈরি হচ্ছে যারা ট্রান্সলেশন, মানে ট্রান্সলেশনের ক্ষেত্রে এখন যেটা আমার চোখে পড়ছে যে এআই কে ট্রেন করার জন্য অনেক ট্রান্সলেটরদের নিয়োগ করা হচ্ছে, যারা মূলত এআই কে উন্নত করার কাজে তারা সহযোগিতা করছেন। তো এগুলো অনেক আহ, সুযোগ রয়েছে এখানে কাজের। এছাড়া আহ, বিভিন্ন প্রজেক্টেও নানা রকম কাজ হচ্ছে। ভারতের প্রেক্ষাপটে আমি বলছি, বিশেষ করে বিভিন্ন আইআইটি তে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন এই যে এআই ট্রান্সলেশন, তার রিলেটেড অনেক কাজ হচ্ছে, যেখানে আহ, নিয়োগ করা হচ্ছে ট্রান্সলেটরদের। আহ, তো সুযোগ আসলে আছে, সেগুলো আমাদের এক্সপ্লোর করতে হবে। যত বেশি আমরা এই সব কাজের সাথে যুক্ত আছেন যারা, তাদের সাথে যোগাযোগ করে বা তাদের মাধ্যমে আমরা এই বিষয়গুলো আরো দেখতে পাবো। ভারতের ক্ষেত্রে আরেকটা প্রতিষ্ঠানের কথা আমি বলি, সেটা হচ্ছে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, মাইসোর। এরা প্রতি বছর ট্রান্সলেশন ট্রেনিং প্রোগ্রাম একটা করে থাকেন, আহ, যেটা সম্ভবত 2 সপ্তাহ বা, হ্যাঁ, 2 সপ্তাহের একটা ট্রেনিং প্রোগ্রাম তারা করে থাকেন। তো এই ধরনের ট্রেনিং প্রোগ্রাম যারা পারবেন এগুলো করতে পারেন, অবশ্যই এখান থেকে একটা সুবিধা পাওয়া যায়, কাজের সুযোগও পাওয়া যায়। তো আহ, এইটুকুই আমি বলবো। আর ক্রিয়েটিভ ট্রান্সলেশনের ক্ষেত্রেও অনেক উম, সুযোগ রয়েছে, যেগুলো অবশ্যই কাজে লাগানো দরকার। এগুলো আহ, অনেক প্রতিষ্ঠান রয়েছে, প্রকাশনা রয়েছে, যারা আহ, প্রকাশনারও সুযোগ দেয়, আবার অর্থ সাহায্যও করে থাকে। তো আগামীতে যারা ট্রান্সলেট করবেন তারা এই বিষয়গুলো দেখতে পাবেন। তোমার তথ্যের জন্য ধন্যবাদ। আশা করি যারা এই ফিল্ডে কাজ করতে আগ্রহী, একেবারেই নতুন করে শুরু করবেন অথবা এই ফিল্ডে আছেন, তাদের জন্য এটা সহযোগী হবে। আর আমরা কবিতা দিয়ে শুরু করেছিলাম, আহ একটা অনুবাদ দিয়ে। আমরা কি আরেকটা তোমার নিজের লেখা দিয়ে শেষ করতে পারি? একটা নিজের লেখা না ট্রান্সলেশন আমি করবো? তোমার তোমার ইচ্ছা, কিন্তু যদি তুমি নিজের লেখা পড়ো তাহলে বোধহয় একটা আচ্ছা। কম্বিনেশন হবে, যেহেতু আমরা অনুবাদ দিয়ে হুম। শুরু করেছিলাম। আমরা একটা ঠিক আছে, ঠিক আছে। আহ, তোমার লেখা দিয়ে আচ্ছা, শেষ আমি করব। অনুবাদ মানে অনুবাদ
একটা কবিতা আমি পড়ছি যেটা হয়তো অনুবাদের সঙ্গেও তার খানিকটা সম্পর্ক আছে। তো কবিতাটার নাম হচ্ছে চাওয়া শব্দের দুটি অর্থ। যাদের কাছে চাইতাম এক সময়, চাইতাম রোজ কোনো এক ছলে দেখা হয়ে যাক, রাস্তায় বাজারে চায়ের থেকে, তারা ক্রমশ সত্যি কাছে চলে আসে। আচমকা দেখা হয় রাস্তায় বাজারে চায়ের থেকে, কিন্তু ততদিনে চাওয়া শেষ হয়ে যায়, শুধু দেখাটুকু থাকে। তো এখানেও শব্দের অর্থ নিয়ে একটু কথা আছে, এবং এটা আমার মনে হয়েছে একটা আনট্রান্সলেটেবল কবিতা, যেটা হয়তো ট্রান্সলেট করা খুব কঠিন হবে। ভালো ছিল এটা। আহ কবিতা সত্যি অনুবাদ করা, আমি জানি না এটাকে সম্ভব বলা উচিত কিনা, যে কবিতাকে আদৌ কি অনুবাদ করা যায়, এটা নিয়ে তর্ক কিন্তু থেকেই যাবে। হুম, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে আমরা শুধু, যেমন ধরো আমরা যখন লিখি, সেটাও কিন্তু অনেক ধরনের অনুবাদের ভিতর দিয়ে আসে সেটা, হ্যাঁ, অবশ্যই। চিন্তার অনুবাদ। তাত্ত্বিকভাবে আমি তো বেশি গভীরে যাইনি আসলে। তাত্ত্বিকভাবে যদি বলি, আমরা ট্রান্সলেশন স্টাডিজ এর উপর আমাদের যে কোর্স রয়েছে, সেখানে আমরা সুজান ব্যাসনেট এর বই পড়ি। সুজান ব্যাসনেট ট্রান্সলেশন স্টাডিজ বলে ওনার একটা বই আছে। তো ওখানেও আমরা পড়েছি যে উনি একদম শুরু করছেন শুরু থেকেই, অর্থাৎ এই যে আমরা কথা বলছি, এটাও আসলে আমাদের ভাবনার একটা ট্রান্সলেশন। তো মনের মধ্যে আমরা যা ভাবি সবসময় তো সেটা বলি না। তো এখানেও একটা ট্রান্সলেশন আসলে কাজ করে। তো মানে সমস্ত প্রক্রিয়া, সমস্ত কমিউনিকেশন প্রসেস, সেটাকে আসলে ট্রান্সলেশনের নিরিখে ভাবা যায়। তোমার সময়ের জন্য অনেক ধন্যবাদ সুপর্ণা। তুমি সামনে আরো অনেক বিষয় নিয়ে আমাদের আরো অনেক ইনসাইটফুল তথ্য উপহার দেবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আর আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। শুভরাত্রি। ধন্যবাদ।